৭৭ থেকে এক লাফে ১৭৭ আসনে জাম্প করতে চাইছে বিজেপি। অথচ সরল পাটিগণিতের হিসেবে বিজেপি ৫০ থেকে ৫২টার বেশি আসন কিছুতেই পাবে বলে মনে হচ্ছে না। তবুও বিজেপির নেতারা সুর চড়াচ্ছেন, তারা ১৭৭টি আসনই পাবেন এমনটা তারা বলছেন। এমনকি অমিত শাহের সাথে মধ্যরাতের মিটিংয়ে শুভেন্দু অধিকারী অমিত শাহকে কিভাবে, কোন পদ্ধতিতে ১৭৭টি আসন মিলবে তার ফর্মুলাও নাকি বাতলে দিয়েছেন। যদিও এইসব গালগপ্প নতুন কিছু নয়, এর আগেও এ ধরনের একটা ন্যারেটিভ গদি মিডিয়ার মাধ্যমে চাউর করেও আখেরে কিন্তু লাভ কিছুই হয়নি বিজেপির। বরং সরকার গড়বার নেশায় এতটাই চুর হয়েছিলেন নেতারা, কে কোন দপ্তরের মন্ত্রী হবেন সেই আলোচনাতেই মগ্ন ছিলেন। পাড়ায় পাড়ায় বাইকের উইন্ডশিল্ডে ওই জয় শ্রীরাম লেখা, গেরুয়া পতাকা দেওয়া, এইসব বাইকের দাপাদাপি বেড়ে গিয়েছিল। একগাল চাপ দাড়ি, মুখে গুটকা, চোখে কালো সানগ্লাস, গলায় গেরুয়া উত্তরীয় আর কপালে তিলক কাটা মধ্যবয়সী নেতারা দেখে নেব, বুঝে নেব, বুঝিয়ে দেব, এই টাইপের দাদাগিরিও শুরু করে দিয়েছিল পুরো দমে। এমনকি আমরা যেটা খবর পেয়েছি যে পুলিশকেও তারা চমকাতে পিছপা হয়নি। অথচ ডবল সেঞ্চুরির আশা জাগিয়েও যখন মাত্র ৭৭ই আটকে গেল বঙ্গ বিজেপি, নেতারা কিন্তু ঘরে ঢুকে গেলেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারীও ঘরে ঢুকে গিয়েছিলেন। পাড়ার উঠতি নেতাদের দাপাদাপি কমে গেল, হতোদ্যম হয়ে গেলেন নিচু তলার কর্মীরা। এই বিজেপিকে দিয়ে আর যাই হোক বাংলার কুর্সি দখল নেওয়া যাবে না, এরকম একটা ভাবনা দিল্লি থেকে বাংলার পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ল। অন্য রাজ্যে এইরকম ভরাডুবি যদি হতো, বিজেপি ভোটের ফল প্রকাশের পরের দিন থেকেই আদা জল খেয়ে নেমে পড়তো সংগঠন করতে। অন্য রাজ্যে হলে এটা হতো, কিন্তু বাংলায় ভেজাল মাল দিয়ে গড়া বঙ্গ বিজেপি নেতাকর্মীরা এতটাই হতাশায় ডুবে গেলেন যে গত ৪.৫ বছরে বুথের দিকে ফিরেও তাকালেন না। স্বাভাবিকভাবেই বিপর্যয় নেমে আসলো একের পর এক নির্বাচনে। প্রতিটা নির্বাচনে তারা হেরেছে। আজ যখন বিধানসভা ভোটের আর মাত্র মেরে কেটে ৭-৮ মাস বাকি, তখন আবার নতুন করে ন্যারেটিভ তৈরির চেষ্টা শুরু হয়েছে। তবে এবার আর ২০০ পার নয়, টার্গেট এবার কমে গিয়ে হয়েছে ১৭৭। কিন্তু সেই টার্গেট পূরণ কিভাবে হবে তার নীল নকশা নিয়ে বলতে এলাম আজকের পোস্টমর্টেমে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের পোস্টমর্টেম অনুষ্ঠান। আমরা এই পোস্টমর্টেমে কাটাছেঁড়া করি বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তিত্বের। আজকে যেমন পোস্টমর্টেম করছি শুভেন্দুদের এই দিবা স্বপ্নের। শুভেন্দুরা যে দিবা স্বপ্ন দেখছেন ১৭৭টি আসন নিয়ে তারা ক্ষমতায় আসবেন, সেই দিবা স্বপ্নের একটা পোস্টমর্টেম করতে বসেছি। সকালেই আমরা বলেছি যে বিজেপি কেন ৫০, তৃণমূল কেন ২৩০, এটা সকালের অনুষ্ঠানেই বলেছি। আজকে এখন বলতে এসেছি যে দিবা স্বপ্নের কোনো ভিত্তি আছে না আদৌ নেই। দেখুন, বুথে সংগঠন নেই, নেতারা সব ছত্রভঙ্গ। ৩৫% সংখ্যালঘু ভোট বাদ দিয়ে লড়াইতে নেমে বিজেপি কিভাবে ১৭৭ আসন জেতার খোয়াব দেখছে, আজ পোস্টমর্টেমে করবো তারই। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে বিগত বিধানসভায় ২০০ পার আর লোকসভায় ৪২-এর মধ্যে ২৪টি আসনই বিজেপি জিতছেই। এমন কথা শুধু লোকাল নেতারাই বলেননি, মিডিয়াই বলেনি। দিল্লি থেকে উড়ে এসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তামাম যত সর্বভারতীয় বড় বড় নেতারা আছেন তারা এসে বলে গিয়েছিলেন। তার ফলাফল কি হয়েছে আপনারা সবাই জানেন, সেটা নিয়ে আর বিস্তারিত বলতে চাই না। কিন্তু এটা জানেন কি যে নরেন্দ্র মোদী, অমিত শাহেরা পর্যন্ত ভুল প্রমাণিত কিভাবে হয়ে গেলেন? তাদের কাছে গোয়েন্দা বিভাগের নিখুঁত একটা রিপোর্ট আছে, রাজ্য নেতাদের সমীক্ষা আছে, আরএসএস এর রিপোর্ট থাকা সত্ত্বেও তারা কি একেবারে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র কর্মীদের চাঙ্গা করতেই আপকি বার ২০০ পার কিংবা ২৪টি লোকসভার সিট জেতা হচ্ছেই বা পাচ্ছেনই এমন বলে ভাষণ দিয়ে বাজার গরম করেছিলেন? এই সবের প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ এবং না দুটোই। প্রথমত, সারা দেশে পদ্মফুল ফোটাতে পারলেও বাংলায় তাদের সব সমীক্ষা, সব ইন্টেলিজেন্স ফেল করে গিয়েছে, এটা আপনারা জানেন। আর দিল্লির নেতারাও জানতেন যে বিধানসভায় ২০০ পারের কথা বললেও অন্তত ১৫০ আসন তারা পাবেন।
এমনটা একটা কনফিডেন্স ছিল তাদের মধ্যে। আর লোকসভায় 24 আসনের বাতেলাবাজি করলেও অন্তত 19টি আসন তাদের জুটে যাবেই। দুই ক্ষেত্রেই আরএসএস ডাহা ফেল, গোয়েন্দা সংস্থার রিপোর্ট ডাহা ফেল। সর্বোপরি রাজ্যের নেতাদের দেওয়া যে তথ্যে জল মিশে আছে এবং তারা জল মিশিয়ে যে নিজেদের নম্বর বাড়াতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভুল রিপোর্ট দিয়েছিলেন, এই কারণেই কিন্তু বিজেপির যা প্রেডিকশন করেছে তার অর্ধেকও ছুঁতে পারেনি, না বিধানসভা নির্বাচনে, আর লোকসভায় তো এক ধাক্কায় ওই 6টা আসন কমে গেল, 18টা থেকে নেমে হয়ে গেল 12টা, 24টা পাওয়ার নাকি তারা আশা দেখছিলেন। এবারেও কিন্তু একই পথে হাঁটছে বিজেপি, যদিও এবার আরএসএস আগেই জানিয়ে দিয়েছে যে বিজেপি 3 সংখ্যাতেও পৌঁছবে না, মানে খুব ভালো রেজাল্ট যদি করে বিজেপি তাহলেও 99 বা তার কম আসন পাবে, এমনটা জানিয়েছে আরএসএস। আর আমাদের সমীক্ষায় আমরা কিছুতেই এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে 52 থেকে 54টি বেশি আসন কোনোভাবেই জিততে দেখতে পাচ্ছি না। অথচ বিজেপি বলছে 77 আসন থেকে 12টি আসন কমে গিয়ে এখন 65তে ঠেকলেও সেই 65 থেকে এক লাফে তারা 177 আবার মানে আসন পাবে, এমন একটা ন্যারেটিভ ছড়াচ্ছে সেই গদি মিডিয়াকে হাতিয়ার করে। কয়েকটি ইউটিউব চ্যানেলও আছে। 147 ম্যাজিক ফিগার থেকে ঠিক 30টা আসন বেশি তারা পাচ্ছেই বলে যেভাবে কর্মীদের মনে আবার প্রত্যাশার ফানুস ওড়াচ্ছেন, বিরাট একটা গ্যাস বেলুন ফোলাচ্ছেন, একইভাবে আরো একবার কেন্দ্রীয় নেতাদের জল মেশানো রিপোর্ট দিয়ে নিজেদের নাম্বার বাড়ানোর চেষ্টা করে চলেছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সম্প্রতি অমিত শাহের সাথে মিটিংয়ে বসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি অমিত শাহকে বুঝিয়ে এসেছেন যে কোন ফর্মুলায় তারা বঙ্গ বিজয় করবেনই এবার। প্রথমত মানে এটা ফর্মুলাটা হচ্ছে, প্রথমত প্রতিটা জেলা ধরে ধরে আলাদা গেম প্ল্যানের কথা বলেছেন বলে জানা গিয়েছে শুভেন্দু। উত্তরবঙ্গের জন্য একরকম ছক, আবার মতুয়া, রাজবংশী ইত্যাদি এলাকায় অধ্যুষিত এলাকা, মানে মতুয়া, রাজবংশী, দলিত অধ্যুষিত এলাকায় আরো একরকম ছক। একই সাথে শিল্পাঞ্চলে আলাদা প্ল্যান, আবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহলের জন্য আলাদা প্ল্যান রয়েছে শুভেন্দু, এরকমটাই জানা গিয়েছে। কিন্তু এই আলাদা আলাদা এলাকায় আলাদা আলাদা প্ল্যান এক্সিকিউট করা বা বাস্তবায়ন করবার মতো নেতা কোথায় বিজেপিতে? শোনা যাচ্ছে 177টি আসন জেতার জন্য বিজেপি প্রতি কেন্দ্রে 5 কোটি টাকা ঢালতে চলেছে, 3 কোটি থেকে 5 কোটি টাকা ঢালতে চলেছে, আর বাকি 117টি কেন্দ্র পিছু 1 কোটি টাকা তারা নাকি ঢালবে। যদিও এই তথ্য আমরা অত্যন্ত বিজেপির গোপন সূত্র থেকে পেয়েছি, তাই আমাদেরও বিশ্বাস হচ্ছে না যে কেন্দ্রীয় বিজেপি এই বিধানসভা নির্বাচনে এই রকম একটা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে বাংলার জন্য। কারণ যদি 50-50ও চান্স থাকতো গতবারের মতন যেটা ছিল, তাহলেও হয়তো কেন্দ্রীয় বিজেপি একটা ঝুঁকি নিতে পারত। কিন্তু এখানে প্রায় 60% বুথে একজনকেও সক্রিয় কর্মী হিসাবে দাঁড় করাতে পারেনি বঙ্গ বিজেপি। নেতারা একে অন্যের লেগ পুলিং করতেই ব্যস্ত। সবচেয়ে বড় কথা যে এই রাজ্যে মমতা ব্যানার্জির মতন পর্বত প্রমাণ একজন নেত্রী রয়েছে, সেখানে 700-800 কোটি টাকা বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে নাকি? এদিকে আরএসএস আদি এবং নব্য বিজেপির যে শীত যুদ্ধ চলছে সেই দিকেই কিন্তু পিন পয়েন্ট করে কেন্দ্রীয় কমিটিকে বা কেন্দ্রীয় বিজেপিকে রিপোর্ট দিয়েছে। বিগত বিধানসভা নির্বাচনের পর নব্য বিজেপি রাজ্যের নীতি নির্ধারক হয়ে উঠেছে এবং সংগঠনের প্রায় মানে বেশিরভাগ অংশটাই তারাই নিয়ন্ত্রণ করছে, এটা আমরা দেখেছি। এবং এই সংগঠন তারা নিয়ন্ত্রণ করার ফলে আদি বিজেপিতে যারা ছিলেন বা আছেন তারা হয়ে গেছেন ব্রাত্য। দিলীপ ঘোষের মতন লোককে ব্রাত্য করে রাখা হয়েছে, রাহুল সিনহা, সায়ন্তন বসুদের মতন লোকজনকে। এইসব লোকজনকে ব্রাত্য করে রাখা হয়েছে, নব্য বিজেপিরা এটা করছে। কারণ নব্য বিজেপিদের হাতেই এখন কিন্তু মূল চালিকা শক্তি বিজেপি। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর একটা আশার আলো জাগিয়েছিলেন বটে, কিন্তু সেই আশার আলো দপ করে নিভে গিয়েছে কোন কারণে সেটা আমরা জানি না। আসল ছড়িটা ঘোরাচ্ছে কিন্তু এই তৎকাল বিজেপি বা নব্য বিজেপির লোকজনেরাই, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। অমিত শাহের খুব পছন্দের মানুষ শুভেন্দু অধিকারী, এটা আমরা জানি। অমিত শাহ শুভেন্দুর ওপরেই ভরসা করছেন, আর আদি বিজেপির ওপর ভরসা করছে আরএসএস। এখানে একটা কনফ্লিক্ট লাগার, একটা ঝামেলা লাগার সম্ভাবনা আছে
এমনিতেই দেখুন বিজেপির যখন টিকিট বিলি হয় তখন চেয়ার ভাঙচুর হয়, পার্টি অফিস আক্রান্ত হয়, নেতাদের নামে গালিগালাজ হয়। এই গোষ্ঠী আদি গোষ্ঠীর টিকিট পেলে নব্য গোষ্ঠীর রাগ হয়, নব্য গোষ্ঠীর টিকিট পেলে আদি গোষ্ঠী ঘরে বসে যায়। এরকমটা আমরা বরাবর দেখে এসেছি। কিন্তু এইবার 177টা আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার 147 থেকেও 30টা আসন বেশি পেতে হলে বিজেপিকে প্রথমত এই দ্বন্দ্ব, আভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে হবে, যেটা মেটার কোনো নাম গন্ধ আমরা দেখতে পাচ্ছি না। এক। 2 নাম্বার হচ্ছে যে বিজেপিতে মানে যে প্ল্যান করে এগোনো, মানে একদম ধরে ধরে বুথ ধরে ধরে এগোনো, সেটা বিজেপির পক্ষে এই মুহূর্তে আর সম্ভব নয়। কারণ এখন ডিলিমিটেশনের পর প্রায় 1 লক্ষ বুথের কাছাকাছি বুথ হয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে। এই 1 লক্ষ বুথে যদি 5 জন করেও আমি কর্মী ধরি, তাহলে 5 লক্ষ কর্মীকে পথে নামানো এই মুহূর্তে অসম্ভব। কারণ ভোটের বাকি আছে মাত্র 7-8 মাস। যদি ধরে নিই মে মাসেই ভোটটা হচ্ছে, এপ্রিল মাসেও হতে পারে, তাহলে আরো কমে যাবে। যদি এই 7-8 মাসের মধ্যে যদি আমি ধরি, তার মধ্যে এই কালী পুজো পর্যন্ত যাবে 1.5 মাস কেটে। এই 1.5 মাস কেটে গেলে হাতে থাকবে মাত্র 6.5 মাস। এই 6.5 মাসের মধ্যে বিজেপি 5 লক্ষ কর্মীকে পথে নামাতে পারবে। তবুও মেনে নিতাম যদি পুরনো বিজেপি থাকতো, তাদের আদর্শ নিয়ে চলা বিজেপি যারা ঘরে বসে গিয়েছে তাদেরকে টেনে আনতে পারত। কিন্তু নব্য বিজেপি বা তৎকাল বিজেপির পক্ষে ওই আদি বিজেপিকে টেনে আনা সম্ভব না, বা সেই আবেগ, যে বিজেপির প্রতি যে আবেগ, হিন্দুত্বের প্রতি যে আবেগ, সেই আবেগকে উস্কে দেওয়া সম্ভব না। যদিও শুভেন্দু অধিকারী চেষ্টার কোনো খামতি করছেন না। তিনি হিন্দু ভোটকে পাওয়ার জন্য মুসলিমদের যাচ্ছে তা ভাষায় গালাগাল করছেন, মুসলিম ভোট চাই না বলছেন। দেখুন, মুসলিম ভোট চাই না বললে 35% ভোট এমনি বাদ হয়ে যায়, তারপরে থাকে 65% ভোট। এই 65% ভোটের মধ্যে মানে ভোটে লড়ে 177টা আসন পাওয়া, এটা কি দিবা স্বপ্ন নয়? আসলে এগুলো সবটাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়ানো, আর এরকম একটা হাইপ তোলা, এরকম একটা উচ্চতায় নিজেদেরকে নিয়ে যাওয়া যে আমরা এটা পাচ্ছি, এই বলে কেন্দ্রীয় বিজেপি থেকে মোটা সোটা টাকা আদায় করা। কারণ কেন্দ্রীয় বিজেপি যদি মনে করে যে পশ্চিমবাংলা জয়ের বিন্দু মাত্র আশা আছে, তাহলে কিন্তু তারা এখানে কয়েক হাজার কোটি টাকা ঢালতেও প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা, অমিত শাহরাও ভালো করে জানেন যে এই যে রাজ্য বিজেপি যে রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় বিজেপিকে, সেটা একেবারে জল মেশানো। 60% বুথে যে আজও কোনো লোক নেই, এটা কেন্দ্রীয় বিজেপিও জানে, RSSও জানে। এই 40% বুথের লোক নিয়ে 177টা আসন পাওয়া এই রাজ্য বিজেপির পক্ষে কার্যত অসম্ভব। আর ওদিকে মাত্র 5% ভোট যদি বিজেপি এক্সট্রা পায়, তাহলেই নাকি কেল্লা ফতে হয়ে যাবে। 5% ভোট মানে মোটেও কম নয়, অনেক বেশি ভোট। মানে 1% ভোটে এদিক ওদিক হয়ে যায়, প্রার্থী মানে হেরে যায়, সেখানে 5% ভোট বেশি পাওয়া মানে বিরাট ব্যাপার। এই 5% ভোট, হিন্দু ভোট বেশি পেলেই নাকি বিজেপি জিতে যাবে। কিন্তু এই 5% হিন্দু ভোট পাওয়া তো অনেক দূরের ব্যাপার। বিজেপির যা বর্তমান অবস্থা, বর্তমান নেতৃত্বের বঙ্গ বিজেপির যে অবস্থা, নিজেদের মধ্যে চুলোচুলি, মারামারি, একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দেওয়া, এর ফলে বাম থেকে যে ভোটটা বিজেপিতে গিয়েছিল 22-22.5% ভোট, সেই ভোটের মধ্যে 4-5% ভোট কিন্তু ঘর বাপসি করার চিন্তা ভাবনা করছে। তারা কিন্তু বামেতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকে গিয়েওছেন। আমি বলছি না কর্মীদের কথা, আমি বলছি যারা সাধারণ বাম সমর্থক ছিলেন, তাদেরকে বলা হয়েছিল আগে রাম পরে বাম, তাই তারা রামকে আনতে চেয়েছিলেন। রামকে আনতে তারা পারবেন না, এটা তারা বুঝে গিয়েছেন, তাই তারা ঘর বাপসি করছেন, তারা বামেই ফিরে যেতে চাইছেন। বিজেপি 5% ভোট বাড়তি পাওয়া তো দূরের কথা, বিজেপির হিন্দু ভোটেই 5% ধস নামতে চলেছে এই বামেদের কাছে ফিরে যাওয়ার কারণে। এইরকম একটা অবস্থায় বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। সেখানে 177টা আসন পাচ্ছি এবং 177টা আসন বিজেপি পাচ্ছে, এই রকম বলে যে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে গদি মিডিয়া এবং কয়েকটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেটা সর্বৈব মিথ্যে। এবং এই মিথ্যেটা ছড়ানো হচ্ছে দুটো কারণে। এক তো কর্মীদের একটু চাঙ্গা করে তোলা, কর্মীরা যে মানে ঘুমিয়ে পড়েছেন বা নিস্তেজ হয়ে গিয়েছেন, তাদেরকে চাঙ্গা করে তোলা, দেখো আমরা ক্ষমতায় আসছি, এটা একটা বোঝানো। আর দ্বিতীয় কারণটা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি থেকে মোটা একটা ফান্ড আনা, সেই ফান্ড দিয়ে যাতে বিজেপি ভোটে লড়তে পারে। এবং আপনারা জানেন যে গত বেশ কয়েকটা নির্বাচনে বিজেপি এখানে ট্রাকে ট্রাকে টাকা পাঠিয়েছে, এমন কথা বলেছেন প্রয়াত রাজ্যপাল সতপাল মালিক,
যিনি বিজেপিরই নেতা ছিলেন। সতপাল মালিক বলেছিলেন এখানে ট্রাকে ট্রাকে টাকা পাঠানো হয়েছে। এরকম ট্রাকে ট্রাকে করে যদি টাকা পাঠানো হয়, সেই টাকার কিন্তু মানে অর্ধেকও কিন্তু নির্বাচনের জন্য খরচ হয় না। কৃষ্ণনগরের যিনি প্রার্থী হয়েছিলেন রানিমা, তিনি তো প্রকাশ্যেই বলেছেন তার কাছে কেন্দ্রীয় বিজেপি অনেক টাকা পাঠিয়েছিল, কিন্তু তিনি একটি টাকাও চোখে দেখেননি, নেতারা সব ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। এটা কৃষ্ণনগরের প্রার্থী রানিমা নিজেই প্রকাশ্যে বলে দিয়েছেন। তো এই রকম ভাগ বাটোয়ারা হয়ে যায়, টাকাটা চলে যায় নেতাদের পকেটে আর নিচু তলার কয়েকজন কর্মীর পকেটে, বাকিরা কিন্তু আঙুলটাই চষে। ফলে বিজেপির এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, 177 পাচ্ছি, যাদের 77টা আসন ধরে রাখার ক্ষমতা নেই, 65তে নেমে গিয়েছে, তারা আগামী নির্বাচনে এমন কি বড় ঘটনা পশ্চিমবাংলায় ঘটে গেছে যার জন্য পশ্চিমবাংলার মানুষ 65 থেকে 177-এ মানে উঠিয়ে দেবে বিজেপিকে, এমন কোনো কারণ ঘটেছে কি? উল্টো দিকে বলতে পারি যে বিজেপির নেতারা কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের কাছে গিয়ে বলছেন যে পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা দেবেন না, পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা দেবেন না, সড়ক যোজনার টাকা তারা আটকে রেখেছেন, জিএসটির টাকা আটকে রেখেছেন, এবং এইটা করে তারা পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেসকে যতটা টাইট দিতে গিয়েছে তার থেকে বেশি, অনেক বেশি টাইট দিয়ে দিয়েছে সাধারণ প্রান্তিক মানুষকে। তারা ঘর পাননি, তাদের রাস্তা তৈরি হয়নি, তারা 100 দিনের কাজ করেও পয়সা পাননি। ফলে বিরক্তিটা বেড়েছে বিজেপির ওপরে। এই টাকা আটকে দিয়ে বিজেপি কিন্তু নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারেনি, কুড়ুলের ওপরে নিজেদের পাটা গিয়ে মেরেছে। তার ফল হাতে নাতে পেয়েছে তারা পঞ্চায়েত নির্বাচনে। এবং এই যে 11টা উপনির্বাচন হয়ে গেল, একটা নির্বাচনেও বিজেপি জেতেনি, একটা নির্বাচনে বিজেপি জেতেনি, হেরেছে প্রত্যেকটাতে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলা বা শুভেন্দু অধিকারীর বকলমে নেতৃত্বে চলা বিজেপি কিন্তু ডাহা ফেল করেছে পশ্চিমবঙ্গে, এটা একেবারে প্রমাণিত। এই শুভেন্দু অধিকারীর উপরেই ভরসা রাখছেন অমিত শাহ, এবং অমিত শাহ ভরসা রেখে তিনি যে আবার কুড়িলের উপর একখানা পা নিয়ে যেতে চলেছেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না, সকলে ভালো থাকবেন। রাতের অনুষ্ঠানটা ভীষণ ইম্পর্টেন্ট, এক্স ফ্যাক্টরটা দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, নমস্কার।